আগামী বছর এপ্রিল মের মধ্যেই পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরুর পরিকল্পনা করেছে সরকার। অক্টোবরে দরপত্র জানানো হয়েছে বিশ্বব্যাংক সহ দাতাদের, জানালেন অর্থমন্ত্রী। অপারেশন ক্লিন হার্টের সময় অস্বাভাবিক সব মৃত্যুর ঘটনারই তদন্ত হবে। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সব নিহতের ঘটনা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নয়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাগত জানাচ্ছি। সারাদিনে আপনাদের সঙ্গে আছে আমি সুজন মেহেদি। আগামী বছর এপ্রিল থেকে মে মাসের মধ্যেই পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে সরকারের। বিশ্বব্যাংক সহ দাতা সংস্থাগুলোকে সরকারের এই ইচ্ছার কথা জানানো হয়েছে বলে জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এদিকে বিশ্বব্যাংকের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পদ্মা সেতুতে অর্থায়ন অব্যাহত রাখার কথা জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়নে ফিরে আসে একদিকে যেমন সরকারের ভেতর বাইরে সবাই খুশি, তেমনি অন্যদিকে এ সরকারের আমলে কাজ শুরু হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর মশিউর রহমান গণমাধ্যমে বলেছিলেন, বিশ্বব্যাংক ফিরে এলেও এ সরকারের সময় কাজ শুরু করা সম্ভব নয়। অন্যদিকে পদ্মা সেতু প্রকল্পের বিশেষজ্ঞ কমিটির প্রধান জামিলুর রেজা চৌধুরী বলেছেন, পুরনো চুক্তিতে কাজ হলেও তা আগামী বছরের সেপ্টেম্বরের আগে শুরু হবে না। তবে অর্থমন্ত্রী বললেন, এপ্রিলেই শুরু করতে চান তিনি। ফেব্রুয়ারিতে চাই মোবিলাইজেশন অফ দি কন্ট্রাক্টার্স। ভিত্তিপ্রস্তর আরেকটু পরে, কেন ওরা সেট আপ করে টোরে যখন এটা তৈরি করবে তখন ভিত্তিপ্রস্তর হবে। দ্যাট ইজ ওয়াই আই সেড ইট উইল বি জাস্ট বিফোর দি রেইনি সিজন। আমার হিসাব তো হচ্ছে এপ্রিল মে। দিস ইজ আওয়ার প্ল্যান, বাংলাদেশের প্ল্যান, এবং এটা বিশ্বব্যাংককে আমরা দিয়েছি। এইটারই এই যে টিম আসছে এবং এটাতে অন্যদেরও দরকার, এডিবি জায়গা সকলকে আমরা দিয়েছি। আমরা আমাদের প্ল্যান সবাইকে দিয়েছি। আগামী মাসেই দরপত্র ডাকার কাজ শুরু করতে পারবেন বলেও জানান অর্থমন্ত্রী। আমি যেভাবে হিসাব করেছি, ফর ব্রিজ কনস্ট্রাকশন টেন্ডার হোয়াট এভার হ্যাজ বিন অ্যাপ্রুভড, যেটা তারা ইতিমধ্যে এগ্রি করেছে সেটাই হবে। কিন্তু আরও টেন্ডার ডকুমেন্টস তাদের কাছে আছে। আমরা শুনেছি তারা এটা পরীক্ষা টরীক্ষা করে ফেলেছে। এটা যাতে তাড়াতাড়ি হয়, যাতে ইমিডিয়েটলি আমরা এগুলো টেন্ডার। আমার টার্গেট হলো উই শুড গো ফর টেন্ডার বাই দি এন্ড অফ অক্টোবর। শিগগিরই বিশ্বব্যাংকের প্রতিনিধি দল ঢাকা আসছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, সব দাতাদের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে আছেন সাবেক আইজিপি ডক্টর এনামুল হক। আমরা তার সাথে চলে যাচ্ছি আলোচনায়। ডক্টর এনামুল হক, আমাদের এখানে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। তো আজকে পদ্মা সেতু নিয়ে অর্থমন্ত্রী কিছু স্পেসিফিক কিছু কথা বলেছেন আজকে, কবে থেকে কাজ শুরু হবে, কবে থেকে দরপত্র শুরু হবে। তো এই বিষয়টি কিভাবে দেখেন, যে অনেকদিন পর আমরা আবারও আসার দিকে যাচ্ছি আর কি? আপনাকে এই সুন্দর প্রসঙ্গের জন্য ধন্যবাদ। আমি সুন্দর বললাম এই জন্যে যে পদ্মা সেতু বোধহয় আমাদের একটা স্বপ্নের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, এবং বাঙালি গোটা জাতি, সে উত্তরাঞ্চলের হোক বা দক্ষিণাঞ্চলের হোক, সবাই বোধহয় চাচ্ছে যে এটা হোক। এবং আপনাদের এই ফোরামেই একদিন আমি আলাপ করছিলাম, তখন আমাকে ঠাট্টা করে একজন বলছিল যে আপনি তো উত্তরবঙ্গের লোক, আপনার তো অত মায়া হবে না। আমাদের দেখেন, প্রথমত আমি বাংলাদেশের নাগরিক, তারপরে আমার বাড়ি কোথায় সেটা আলাদা কথা। পদ্মা সেতু হলে সমগ্র বাংলাদেশের যে কত উপকার হবে সেটা হয়তো আমরা অতটা দেখে যাব না, আমাদের পরবর্তী প্রজন্ম উপকৃত হবে। প্রশ্ন হচ্ছে যে বিশ্বব্যাংক চলে গেল কেন, আসলো কেন, এগুলোকে আমরা আপাতত আমরা অনেক আলোচনা করেছি, ওদিকে যাব না। পদ্মা সেতু যে আবার আসছে এটাই আমাদের সুখকর সংবাদ। কিন্তু এই সুখকর সংবাদের মধ্যে দুটো জিনিস রয়েছে। একটা হচ্ছে যে মাননীয় অর্থমন্ত্রী আজকে ফ্রেম
একটা রাফ টাইম ফ্রেম দিয়েছেন। আমি কথাটা রাফ বলছি এই জন্য, সরকারের ইচ্ছার কথা বলেছেন যে সরকার এই সময়ের মধ্যে এই জন্য আমি বলছি যে একটা আনুমানিক বলেছেন। যেটাই হোক, এই কথাটাও তো আমরা গত সপ্তাহে জানতাম না। সুতরাং ওনাকে সাধুবাদ জানাচ্ছি যে উনি বিগত কয়েক মাস থেকে খুব আশা নিয়ে কথা বলছিলেন, এবং উনি যে শেষ পর্যন্ত এ পর্যন্ত আসতে পেরেছেন, এই জন্য আমরা কিন্তু ওনাকে সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই, এবং দোয়া করি যে আল্লাহ যেন ওনার এই কথার সত্যিকারের যাতে পরিকল্পনাটা হয়, ওনার কথা অনুযায়ী বাস্তবায়িত হয়। হ্যাঁ, কিন্তু যারা একটু অন্যরকম তারা আবার অন্য কথা বলছেন। যেমন ধরেন, এই প্রসঙ্গেই আরেকজন উপদেষ্টা, তিনি এখন কতখানি সত্য ওনার কথা জানি না, কিন্তু খবরের কাগজে এসছে বড় করে যে আমার মনে হয় না যে এই সরকারের আমলে বিশ্ব ব্যাংকের দ্বারা হলেও পদ্মা সেতু হবে। এখন এই ধরনের নিরুৎসাহজনক কথা শুনলে তো একটু খারাপ লাগে আমাদের। আবার উনি কি হতাশা থেকে বলেছেন বলে মনে হয়? ওনার তো একটু ব্যক্তিগত দুঃখ হবে। আমি যদি ওনার জায়গাতে হতাম তাহলে আমারও হয়তো দুঃখ লাগতো, কিন্তু আমি হয়তো অতটা বলতাম না। আমি সম্মানের সঙ্গে সরে যেতাম, এবং জাতির জন্য যদি মঙ্গলকর হয় হোক না কেন। কিন্তু এখানে উনি আরেকটা কথা বলেছেন যে আমি তো কোনো অন্যায় করিনি, যারা গুপ্তচর, যারা বিশ্ব ব্যাংকে এইসব কথা বলেছে তাদের আপনারা খুঁজে বার করেন, আমার যাওয়া না যাওয়াটা গৌণ। আমার কথা হচ্ছে কোনটা গৌণ কোনটা মুখ্য না, আমাদের কাছে একটাই মুখ্য যে পদ্মা সেতু হোক, যত তাড়াতাড়ি সম্ভব তাই হোক। এই সরকার যেটা ওয়াদা করেছিলেন সেই ওয়াদার মধ্যে না হলেও অন্তত শুরু তো হোক, আমরা দেখি যে এটা কাজ চলছে। এইটা হচ্ছে আমাদের কায়মনোবাক্যে আন্তরিক প্রার্থনা। তাহলে আমি এই যে পরের প্রসঙ্গে আসি, যে যেখানে পরামর্শক নিয়োগ এখনো হয়নি, যে পর্যায়ে গিয়ে আমরা আটকে গিয়েছিলাম, তো সেক্ষেত্রে আগামী এপ্রিল মে মাসের মধ্যে দরপত্র আহ্বান করে কাজটি কি শুরু করা সম্ভব? আপনার কি মনে হয়? আমি অসম্ভব বলবো না, তবে সম্ভব করতে গেলে অনেকখানি কাঠখড় কেরোসিন পুরাতে হবে। উনি বলছেন অক্টোবরে টেন্ডার, অক্টোবর আজ কিন্তু সেপ্টেম্বরের 24 তারিখ, আর মাত্র অক্টোবর হতেও পারে, টেন্ডার হতেও পারে, কিন্তু বিশ্বব্যাংক কি কি শর্ত দিয়েছে এটা আমরা জানি না। আজকের পেপারেই দেখেন, আমি সাধারণ একজন নাগরিক হিসেবে খবরের কাগজ আমার কাছে আসল জিনিস। খবরের কাগজে দুটো বড় করে আছে আশাবাদের কথা, আর সাইডে আছে ছোট করে একবার বলা হচ্ছে যে কোনো শর্ত দেওয়া হয়নি, আরেক দিকে দেখছি যে বেশ 3টে শর্ত দেওয়া আছে। 3টে শর্ত কোনটা কোনটা? নতুন করে সব কিছু করতে হবে, ক্রয় কমিটির থেকে শুরু করে ওই আগের 2জন বাদ, মাননীয় মন্ত্রী ও মাননীয় উপদেষ্টা, এমনকি যে সরকারি কর্মচারী যিনি ছিলেন তিনি বাদ দিয়ে একজন যুগ্ম সচিবের নামও একটা পেপারে দেখলাম। তাহলে এটা একটা। 2 নম্বর হচ্ছে যে আগে যাদের সঙ্গে আপনারা আলাপ আলোচনা করেছিলেন কানাডার, তাদের সম্বন্ধে কি হবে, এটার তো একটা সুরাহা হতে হবে। কানাডা কিন্তু আমাদের যে সমস্ত ডোনার এজেন্সি রয়েছে, জাপান, কানাডা, এরা কিন্তু আমাদের অনেক আগের থেকে অনেক বেশি পরিমাণ সাহায্য করে। সুতরাং আমরা কাউকে বোধহয় চটানোর মতো আমাদের নাই। এখন কানাডার কেস যেটা সাবজুডাইস আছে, আমার পক্ষে কমেন্ট করা কোনো ঠিক হবে না। তবে আমি এটুকু জানি, আমি ইন্টারপোলে ছিলাম 4 বছর, তখন কানাডার রয়্যাল মাউন্টেড পুলিশের চিফ আমার সঙ্গে, বা আমি তার সঙ্গে, আমরা কাজ করতাম একসঙ্গে। কানাডিয়ান রয়্যাল মাউন্টেড পুলিশ, RCMP যেটাকে বলা হয়, এরা কিন্তু একটু ভালো, অনেক জায়গার অনুসন্ধানকারী বা তদন্তকারীর চেয়ে ভালো। শুধু ওনারা যখন একটা জিনিস ধরেছেন তখন একবারেতে এমনি ধরেননি, কিছু একটা আছে। সুতরাং ওটাকে আপনি একদম উড়িয়ে দিতে পারবেন না। আমাদের এখানকার টেকনিক্যাল যিনি দেখেন প্রফেসর জামিলুর রহমান চৌধুরী, উনিও কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছিলেন। এবং সব মিলিয়ে আমি এই জন্যে আপনাকে আবারও বলছি, অসম্ভব কোনোটাই নয়, তবে সম্ভব করতে গেলে সরকারের অত্যন্ত আন্তরিকতা, পারদর্শিতা এবং একেবারে যেটাকে বলে লেগে থাকা, এই ধরনের কিছু করতে পারলে হয়তো অক্টোবরের মধ্যে হবে। এখন এরপরে আপনি যদি আমি যদি আরেকটু বলি যে আর সময় আছে 4-5 মাস, হ্যাঁ,
আপনি যদি এপ্রিল মে পর্যন্ত ধরেন, তো এর মধ্যে যদি আমি সব কাজগুলো শেষ করতে যাই, খুব তাড়াহুড়ো হয়ে যায় কিনা, আর তাড়াহুড়ো হয়ে গেলে একটি কোনো ধরনের জটিলতা তৈরি হতে পারে কিনা? আমি এটা আপনার সঙ্গে একমত। কোনো জিনিসই, খালি পদ্মা সেতু কেন, কোনো জিনিসই খুব তাড়াহুড়া করলে ভুলভ্রান্তির অবকাশ একটু বেশি থাকে। আপনি যতটাই সাবধানতা অবলম্বন করুন না কেন, কিছুটা তো থাকবেই। এখন এটা তো আমি যেমন দুশ্চিন্তা করছি, আপনি যেমন ভাবছেন, গোটা দেশবাসীও তেমনি ভাবছেন। এর মধ্যে যথাসম্ভব যত কম ত্রুটি বিচ্যুতি করে এবং যত কম সমালোচনা করে, আমার মনে হয় সরকারকে এই কাজে সংশ্লিষ্ট সবারই সহযোগিতা করা দরকার। এমনকি যারা সমালোচক এবং যারা কটূক্তি করছেন তাদেরও বোধহয় একটু সাহায্যের হাত, সহযোগিতার হাত বাড়ানো দরকার। এক্ষেত্রে আপনার পরামর্শ কি হবে সরকারের প্রতি? আমার পরামর্শ যে খুব তাড়াহুড়ো করা নাকি ধীরে সুস্থে কাজ করা? আমি বলবো যে নিয়ম মেনে যথারীতি প্রয়োজনে 18 ঘন্টার জায়গাতে 22 ঘন্টা বা 24 ঘন্টা কাজ করান, কিন্তু নিয়মের মধ্যে থেকে কাজ করান। কারণ আমরা এমনি কিন্তু একটু আমাদের নটোরাইটি এসে গেছে। কেন নটোরাইটি এসে গেছে জানেন? আমরা যতই আমরা বলি আমাদের দুদক যাকে হোয়াইট ক্লিয়ারেন্স দিয়ে দিলেন প্রথমেই, দেখে বা না দেখে আল্লাহ জানেন, কিন্তু তাকে তো আপনারা বাদ দিলেন, তাহলে উনি তো হোয়াইট আর থাকলেন না, ব্ল্যাক হয়ে গেলেন। আরেকজন উপদেষ্টা যিনি খুব জোর গলায় বলছিলেন যে না আমার কোনো কিছু নাই, কেন আমি যাব, ওনাকে তো যেতে হলো। তাহলে এই ধরনের জিনিসগুলো থেকে আমাদের একটু শিক্ষা দরকার এবং সম্পূর্ণভাবে সচেতনভাবে সজাগ দৃষ্টিতে সব কিছু যথাবিহিতভাবে করা দরকার। তা না হলে কিন্তু মানে আপনি তাড়াহুড়ো করতে গিয়ে তো ভুল হতেই পারে, কিন্তু এই ভুলটা যত কম হয় তত মঙ্গল, তত ভালো। তো বিশেষজ্ঞরা একটা কথা বলছেন যে এর মাধ্যমে খরচ অনেক বেড়ে যেতে পারে, এই যে এত দেরি হলো, এই দায়িত্বটা আসলে কার নেওয়া উচিত? আমি অর্থনীতির ছাত্র নই, খুব ভালো বলতে পারবো না, তবে এটা ঠিক জিনিসপত্রের দাম সব জায়গাতে বাড়ছে। এখানেও যে সময়টা আমাদের প্রায় চলে গেল, স্বাভাবিকভাবে খরচ বাড়বে। এখন কার দায়িত্ব এটা যদি বলতে যান, এটা অনেক লম্বা কেসা। ঠিক আছে, আমরা বিরতির পরে এসে আবার আপনার কথা শুনবো। একটি বিরতিতে যেতে হচ্ছে, তো এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে এসে আবারও ফিরবো আলোচনায়। তখন থাকবে অপারেশন ক্লিন হার্টের সময় অস্বাভাবিক সব মৃত্যুর ঘটনারই তদন্ত হবে, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সব নিহতের ঘটনা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নয়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আবারও স্বাগত জানাচ্ছি সারাদিনে, আপনাদের সঙ্গে আছি আমি সুজন মেহেদী। অপারেশন ক্লিন হার্টের সময়কার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। দুপুরে উত্তরায় র্যাবের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় সাংবাদিক দম্পতি সাগরণী হত্যা ও ইলিয়াস আলী গুমের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এই প্রথম র্যাবের সদর দপ্তরে আসেন মহিউদ্দিন খান আলমগীর। সেখানে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি। এরপর এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অপারেশন ক্লিন হার্টের সময় যাদের হত্যা করা হয়েছে তা তদন্ত করা হবে। এই ইলিয়াস আলী সাহেবরা যখন ক্ষমতার তাণ্ডব দেখিয়েছিলেন, তখন তাদের নির্দেশ অনুযায়ী অনেক ব্যক্তি গুম হয়েছিলেন এবং তারা ওই তথাকথিত অপারেশন ক্লিন হার্টের নামে যেসব নাগরিকদের হত্যা করেছিলেন, গুম করেছিলেন, তাদের সকল গুমের কার্য এবং হত্যাকাণ্ড খুঁজে বের করে যথা প্রয়োজন তদন্ত করে দোষীদের শাস্তি বিধান করার জন্য আমরা আমাদের তরফ থেকে যা করণীয় তা করব। বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের বিষয়ে তিনি বলেন, ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার প্রকৃত ঘটনা তদন্তে বেরিয়ে আসবে। গুম করা হয়েছে না নিজে গুম হয়েছেন সেটাও দেখতে হবে। ইলিয়াস আলীর বিরুদ্ধে অভিযোগ আছে, কাজে এটা দেখতে দেন, তদন্ত হচ্ছে, তদন্ত অনুযায়ী যিনি অপরাধ করেন না কেন তিনি আইনের আওতায় আসবেন। এর আগে সকালে বাংলাদেশ বর্ডার গার্ডের সদর দপ্তর পরিদর্শনে পিলখানায় যান স্বরাষ্ট্রমন্ত্রী।
সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমাদের সাথে আছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক ডক্টর এনামুল হক। আবার ফিরে যাচ্ছে আলোচনায়। তো স্বরাষ্ট্রমন্ত্রী, নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তো শুনলেন, তো তিনি সেখানে বলেছেন যে বিএনপি সরকারের সময় যে অপারেশন ক্লিন হার্ট করা হয়েছিল সেই ঘটনার দোষীদের বিচার করবেন, দায়ীদের। তো সেই ঘটনাতে আসলে তো সংসদে আমরা যতটা জানি দায় মুক্তি দেওয়া হয়েছে, কিভাবে এর বিচার করা সম্ভব যদি বলেন? আপনি একটা ক্লজ বলেছেন যে সংসদে দায় মুক্তি দেওয়া হয়েছে, কিভাবে বিচার করা সম্ভব। এটা খুব দামি কথা। তবে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঝানু আমলা এবং খুব প্রখ্যাত সংগঠক, কারণ ওনার নাম বলতে গেলেই কিন্তু জনতার মঞ্চ এসে যায়, সংগঠক উনি ছিলেন। সুতরাং উনি নিশ্চয়ই জানেন রাস্তাঘাট। উনি অর্থনীতির ছাত্র, কারণ শপথ নেওয়ার আগের দিন উনি বলছিলেন যে অর্থনীতির ছাত্র। উনি স্বরাষ্ট্র বিষয়ে দায়িত্ব পেয়েছেন এবং যিনি ভালো সংগঠক, তিনি অনেক কিছুই ভালো করতে পারেন। আমরা আশাবাদী যে উনি ভালো করবেন। এখন উনি যেটা বলছেন যে বিএনপির আমলের ক্লিন হার্ট, এই কথাটা বিএনপি বলুক বা তার আগের বলুক, যে কোনো অপরাধেরই বিচার কিন্তু হওয়া দরকার। ইভেন বিলেটেড ইনভেস্টিগেশন, বিলেটেড ট্রায়াল অ্যান্ড বিলেটেড জাস্টিস সবই দরকার। এখন আমার একটা ছোট্ট প্রশ্ন, যে শুধু ক্লিন হার্ট করতে গিয়ে উইথ ক্লিন মাইন্ড করতে হবে। কারণ আপনার যাতে মাইন্ডটা পরিষ্কার থাকে, কি জন্য জানেন? আমি একটা লাইন পড়েছিলাম, লার্নিং ফ্রম দি পাস্ট, রিভিউইং দি প্রেজেন্ট অ্যান্ড প্ল্যানিং ফর দি ফিউচার। দিস ইজ দি লেসন যদি আপনি কোনো কিছু এফেক্টিভলি করতে চান। তো ক্লিন হার্ট, লার্নিং ফ্রম দি পাস্ট, উনি র্যাবের দপ্তরে বসে বলছেন এবং এই ঘটনা র্যাবের দ্বারাই হয়েছিল। সুতরাং মোস্ট ওয়েলকাম। তখন র্যাব বোধহয় গঠিত হয়নি। র্যাব গঠিত হয়নি, কিন্তু র্যাবের মতোই কাজকাম চলতেছে, যৌথ বাহিনী তখন কাজ করেছে। এখন র্যাবকে অনেকে সমালোচনা করে। আমি বলি যে রচনা লিখতে গেলে বানান দু চারটা ভুল হয়, সুতরাং কাজ করলে কিছু ভুল হবেই। র্যাবের হয়তো অনেক দোষ ত্রুটি আছে, কিন্তু অনেক ভালো কাজও আছে। সুতরাং ক্লিন হার্ট করে যারা কিছুটা ক্ষতি করেছে, ধরেন আমার ফ্যামিলির যদি ক্ষতি হয়ে থাকে তাহলে আমি কষ্ট পাবো, আপনি অতটা বুঝবেন না। 1971-এ যাদের ফ্যামিলি পরোক্ষভাবে ও প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে অবদান রেখেছে বা কষ্ট করেছে, তাদের সমান আর কেউ বুঝবে না অন্যরা। যেটা সহমর্মিতা বোধ আছে, সেটা কিন্তু যিনি ইনকামবেন্ট, যিনি ভিকটিম, তিনি বেশি বুঝবেন। সুতরাং ক্লিন হার্ট উনি করবেন, খুবই ভালো কথা, উই ওয়েলকাম ইট। বাট অ্যাট দি সেম টাইম উই উইল এক্সপেক্ট ফ্রম দি অনারেবল মিনিস্টার দ্যাট এখন যেগুলো হচ্ছে সেগুলো ওনারা যদি না করতে পারেন, তাহলে ভবিষ্যতে যারা আসবে তারাও তো আবার করবে। কি জন্য আমি বলতে জানেন? রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে 81,000 লোককে ছেড়ে দেওয়া হয়েছে এই আমলে। তাহলে ভবিষ্যতে ইনারাই আসুন বা যারাই আসুন, তারাও তো তখনই অতীত খুঁজে বাইর করবে, যদি না ইনডেমনিটি দেওয়া হয়। আরেকটা প্রসঙ্গে আসি স্যার, ইলিয়াস আলীর বিষয়ে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে ইলিয়াস আলী নিজেও গুম হতে পারেন। আপনি কিভাবে দেখছেন? আমি ওনার এই ব্যাপারে কোনো কমেন্ট করব না, কারণ ইলিয়াস আলী যদি নিজেও গুম হতে পারেন, বলতে পারেন, ফ্রিডম অফ স্পিচ সবার আছে। আমি যদি বলি যে না উনি গুম নয়, উনি মরেই গেছেন, আপনি কি করে আমাকে বাধা দেবেন? দিতে পারেন না। তা আমি বরং এই প্রসঙ্গে বলবো, ইলিয়াস আলীর ড্রাইভারটা কোথায়? মাননীয় চিরঞ্জিত সেনগুপ্তের ওই এপিএসের ড্রাইভারটা কোথায়? যেখানে ওই যে হরতালের আগের দিন যে বাস পোড়ানো হলো, সেই ড্রাইভারটা কোথায়? এবং কয়দিন আগে একটা ড্রাইভার, সেটাই বা কোথায়? এরাও তো মানুষ। আর সবচেয়ে বড় কথা, বিদেশে যেটা নিয়ে আমাদের খুব আলোচনা হচ্ছে, শ্রমিক নেতা আমিনুল ইসলাম কোথায়? এগুলো গুম না হত্যা, বেঁচে আছে? যেমন ওই ইলিয়াস আলীর ওয়াইফ একটা কথা বলছেন, এই কথাটা আমার কাছে খুব করুণ মনে হয়েছিল। যে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলাম, উনি বাপ মা হারা মানুষ, ওনার কাছে আমি বলেছি আমার স্বামীর প্রয়োজন হলে লাশটা ফেরত দেওয়া হোক,
এটা কতখানি হলে এটা বলতে পারে। শুধু উনি যদি এটা বলে থাকেন, মাননীয় মন্ত্রীর কথার উপর আমি কিছু বলবো না, কিন্তু আমি আশা করব খালি অতীত দেখবেন না, বর্তমানও দেখতে হবে। তো ধন্যবাদ স্যার আমাদের অনুষ্ঠানে আসার জন্য। তো এই ছিল আমাদের আজকের সারাদিনে, আবারও দেখা হবে আগামীকাল একই সময়।